সাধারণ জ্ঞানের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সহ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাকে টার্গেট করে আমি বলেছি 30টা ভিডিও দিব। তারই আজকে আছি আমরা 6 নাম্বার ক্লাসে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থানসমূহ নিয়ে, যেগুলো থেকে হরহামেশাই বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। প্রথম যদি পয়েন্টটা দেখি সেটা হচ্ছে আগুনমুখ। এটা হচ্ছে পটুয়াখালীর অন্তর্গত গলাচিপার একটা জায়গা, যেখানে তোমার 5টা নদীর মিলিত অংশে অনেক বড় ঢেউ হয় এবং সেই ঢেউটা দেখতে অনেকটা আগুনের মতো। দেখো এখানে বলা আছে যে পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার রাইসদিয়ার উত্তরাংশে 5টি নদীর মিলিত স্থানকে বলা হয় আগুনমুখ। ঝড়ের সময় নদীর ঢেউগুলো আগুনের মতো দেখায় বলে এই স্থানের নাম রাখা হয়েছে আগুনমুখ। তাহলে পরীক্ষায় আসতে পারে আগুনমুখ কোথায় অবস্থিত? পটুয়াখালীর গলাচিপা উপজেলায়। দ্বিতীয় পয়েন্টটা যদি আমরা দেখি, আহসান মঞ্জিল পুরান ঢাকায় অবস্থিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একেবারেই পাশে, এবং তুমি যদি একটু খেয়াল করে দেখো তাহলে দেখবা যে সদরঘাটের যে লঞ্চ টার্মিনাল এইটার একেবারে রাস্তার সাথে অবস্থিত এই আহসান মঞ্জিল। এই আহসান মঞ্জিল কি হয়েছে দেখো, ঢাকায় বুড়িগঙ্গা নদীর তীরে ইসলামপুরে অবস্থিত। 1872 সালে, মাথায় রাখবা, ঢাকার নবাব আব্দুল গনি বানিয়েছিলেন। তার পুত্র খাজা আহসানুল্লাহর নামে আহসান মঞ্জিল তৈরি করেন। তার মানে আহসান মঞ্জিল কিন্তু আহসানুল্লাহ তৈরি করেন নাই, তার বাবা আব্দুল গনি তার জন্য তৈরি করেছিলেন। মাথায় রাখবা, আহসান মঞ্জিলের নির্মাতাকে, আহসান মঞ্জিল কিন্তু নির্মাণ করেছিলেন আব্দুল গনি, অর্থাৎ আহসানুল্লাহর বাবা। পয়েন্টটা মাথায় রেখে দিবা। পরবর্তী জিনিসটা যদি দেখি, উত্তরা গণভবন নাটোরে অবস্থিত, প্রায়শই পরীক্ষায় থাকে। নাটোর শহর থেকে 3 কিলোমিটার দূরে দীঘা পাতিয়া নামক স্থানে উত্তরা গণভবন অবস্থিত। 1743 সালে রাজ দয়াময় রায় এ প্রাসাদ তৈরি করেন। 1947 সালে দেশ বিভাগের সময় রাজ পরিবার ভারতে চলে গেলে প্রজাস্বত্ব আইন অনুযায়ী 1951 সালে সরকার এটি লাভ করে এবং 24 জুলাই 1967 এই ভবনকে গভর্নর হাউস হিসাবে স্বীকৃতি দেয়। তাহলে এই ক্ষেত্রে উত্তরা গণভবন কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে নাটোর, এবং এটা কিন্তু প্রায়শই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এসে থাকে। সো আমি তোমাকে বলবো এই পয়েন্টটা একটু নোট ডাউন করে রাখো এবং দেখো উত্তরা গণভবনটা দেখতে অনেকটা এরকম। এই যে ভিতরে উত্তরা গণভবন আছে এবং এই যে সুন্দর, এটা হচ্ছে সেই রাজ পরিবারের থাকার প্রাসাদটা। তারপর দেখো কুতুবদিয়া কোথায় অবস্থিত? কক্সবাজার প্রথমেই। তাহলে কুতুবদিয়া কোথায়? কক্সবাজার। বিখ্যাত কেন? বাতিঘরের জন্য। এই 2টা পয়েন্ট মাথায় রাখলেই ডান। কক্সবাজারের অদূরে বঙ্গোপসাগরে অবস্থিত একটি দ্বীপ। তাহলে কুতুবদিয়া কি? কুতুবদিয়া মূলত একটা দ্বীপ। এইটি বাতিঘরের জন্য বিখ্যাত। এটি কিসের জন্য বিখ্যাত? বাতিঘরের জন্য বিখ্যাত। এই হচ্ছে কুতুবদিয়া দ্বীপটা। ঠিক আছে, আমরা পরবর্তী পয়েন্টে যাই। কুলাউড়া কোথায় অবস্থিত? কুলাউড়া কিন্তু তোমার মৌলভীবাজারের মধ্যে অবস্থিত। মৌলভীবাজার আমার নিজের জেলা, আমি কিন্তু শ্রীমঙ্গলে থাকি। অনেকেই আছে সিলেটের যারা জানেন না যে আমার বাসা সিলেট, আমার বাসা কিন্তু শ্রীমঙ্গল, এবং শ্রীমঙ্গলের কাছেই কুলাউড়া অবস্থিত। সো সেখানে পাহাড়ের মধ্যে ইউরেনিয়ামের সন্ধান পাওয়া গেছে। মানে বাংলাদেশের একমাত্র পাহাড় হচ্ছে কুলাউড়া, যেখানে ইউরেনিয়ামের সন্ধান পাওয়া গেছে। এবং কুলাউড়া কিন্তু একটা স্থানের নাম, ওইটা একটা স্থান প্লাস পাহাড়ের নাম। এই যে পাহাড়টাকেও কুলাউড়া বলা হয়, এবং আমাদের শ্রীমঙ্গলে কিন্তু এই নামটা অনেকেরই জানা। সো তোমরা যারা জানো না তারা জেনে নিলাম যে ইউরেনিয়াম পাওয়া গেছে বাংলাদেশের কোন পাহাড়ে। সঠিক উত্তর হবে কুলাউড়া পাহাড়ে। আমরা পরের পয়েন্টে যাই। কান্তজির মন্দির দিনাজপুরে অবস্থিত, আমরা সবাই জানি। 1752 খ্রিস্টাব্দে দিনাজপুর জেলার আত্রাই ও ঢেপা নদীর মোহনায় এ মন্দির নির্মিত হয়। তাহলে আত্রাই ও ঢেপা নদী, এই 2টা পয়েন্ট তুমি মাথায় রাখবা। আত্রাই নদী কি? আত্রাই, তারপর হচ্ছে ঢেপা, এটা মাথায় রাখবা যে এই 2টা নদীর সাথে জড়িত। আবার মাথায় রাখবা, তুমি একটু খেয়াল করলে দেখবা আমরা এর আগের ক্লাসগুলোতে বলেছিলাম চলন বিলের কথা। চলন বিল কোথায় অবস্থিত? আমরা বলেছিলাম পাবনা ও নাটোরে। এটা অনেকবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এসেছে। পাবনা ও নাটোরে অবস্থিত হচ্ছে চলন বিল, এবং চলন বিলের মধ্যে দিয়ে একটা নদী গেছে যেটার নাম হচ্ছে আত্রাই। আর চলন বিল হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় বিল। চিন্তা করো, মানে বিলটা অনেক বড়, এই বিলের মধ্যে দিয়ে আবার একটা নদী গেছে, এবং ওই নদীর নাম হচ্ছে আত্রাই নদী। আর এই আত্রাই নদী এবং ঢেপা নদীর মোহনায় অবস্থিত কান্তজির মন্দির। দেখো এই হচ্ছে কান্তজির মন্দিরের স্ট্রাকচারটা, অনেক পুরনো, 1752 খ্রিস্টাব্দের। সো যারা জানতো না, আশা করি তারা এই জিনিসটা খুব ভালোভাবে জেনে গিয়েছো। এই যে ক্লাসটা করতেছো এটা আমাদের ফ্রি ক্লাস। কি
ফ্রি ক্লাস। আমাদের পেইড ব্যাচের ক্লাস এর চেয়ে সুন্দর, এর চেয়ে গুছানো। আমরা পেইড ব্যাচের ক্লাসে এরকম লেকচার শিট দিয়ে পড়াচ্ছি, গুরুত্বপূর্ণ লেকচার শিট। এখানে হালকা হালকা দিচ্ছি, বেশি দিলে তো আর পেইড ব্যাচে অনেক স্টুডেন্ট যাবে না। এর বাইরে এমসিকিউ প্র্যাকটিস করার জন্য আমাদের পেইড ব্যাচের ক্লাসগুলোতে আমরা গুরুত্বপূর্ণ যে এমসিকিউগুলো বিগত বছরগুলোতে এসেছিল, সামনে আসতে পারে, সেগুলো দিচ্ছি। সো তোমাদেরকে যদি পেইড ব্যাচ সম্পর্কে একটু বলি, যারা মানবিক থেকে এবং বিজ্ঞান থেকে বিভাগ পরিবর্তন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা, তাদের জন্য আমাদের বি ইউনিট ক্র্যাশ কোর্স আছে, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য প্রযোজ্য। সেখানে বাংলা ক্লাস নিব 20টি, ইংরেজির ক্লাস থাকবে প্রায় 25টার মতো, 20টা দিয়েছি, সাধারণ জ্ঞানের ক্লাস থাকবে 20টি। এবং এই কোর্সের কোর্স ফি থাকছে হচ্ছে 3000 টাকা। এখানে একেবারে সবগুলা ক্লাস এরকম বুঝিয়ে নেওয়া হবে এবং ক্লাস শুরু হবে 28 ডিসেম্বর থেকে। তোমাদের এই কোর্সের মধ্যে 20টা মডেল টেস্ট থাকবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেরকম 60টা এমসিকিউ থাকে ওরকম 60টা এমসিকিউ দিয়ে আমরা তোমাদের পরীক্ষা নিয়ে জাজ করব। এবং তোমরা এই পরীক্ষাগুলো দেওয়ার মাধ্যমে নিজেকে ঝালিয়ে নিতে পারবা। কোর্সে ভর্তি হতে চাইলে এই 2টা নাম্বারে যোগাযোগ করতে পারো। ক্লাসগুলো ফেসবুক সিক্রেট গ্রুপে লাইভে নেওয়া হবে, প্রতিটা ক্লাস রেকর্ডেড থাকবে। ক্লাসগুলো নেওয়ার পর লেকচার শিট পিডিএফ আকারে দেওয়া হবে। একটু আগে বলেছিলাম এমসিকিউ প্র্যাকটিসের জন্য দিব প্র্যাকটিস শিট। প্রতিটা ক্লাস রেকর্ডেড থাকবে, তুমি কোনো একটা মিস করে গেলে পরবর্তীতে অনায়াসে সেই ক্লাসটা আবার দেখে নিতে পারবা। এই ক্লাসগুলো শেষ হলে তোমার পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার মধ্যে কোনো প্রবলেম থাকলে সলভ ক্লাস নেওয়া হবে। প্রতিটা ক্লাস হবে রাত 8:30-এ এবং খুব শীঘ্রই ক্লাস শুরু হতে যাচ্ছে। যারা আমাদের এই কোর্স সম্পর্কে জানো, সময় ক্ষেপণ না করে কোর্সে ভর্তি হয়ে যেতে পারো। এই কোর্সে এত চমৎকারভাবে পড়ানো হবে যার মাধ্যমে পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাওয়া শুধুমাত্র তোমার জন্য হবে সময়ের ব্যাপার। আমরা পরবর্তী পয়েন্টে চলে যাই। একটু সময় নিয়েছি, বাট সরি ফর দ্যাট। অবশ্যই কোর্সটা করলে তোমার জন্য ভালো হবে, তাই বারবার বলছি। দেখো, কাপ্তাই নদী 1962 সালে রাঙামাটি জেলার কর্ণফুলী নদীতে। তাহলে কাপ্তাই যে লেকটা আছে, সেই কাপ্তাই লেকটা কোথায় অবস্থিত? কর্ণফুলী নদীতে। তার মানে কর্ণফুলীতে, রাঙামাটিতে অবস্থিত। বাদ দিয়ে পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়। এর বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 230 মেগাওয়াট। কত? 230 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা। কোনটার? কাপ্তাই। এবং কাপ্তাই কিন্তু প্লেস হিসাবে অসাধারণ। কাপ্তাইয়ের, রাঙামাটির যে কাপ্তাইয়ের এই লেকটাতে গেলে তুমি পাবা শুভ লং ঝর্ণা। কি পাবা? শুভ লং ঝর্ণা। এটা কিন্তু অনেকবার পরীক্ষার মধ্যে আসে। আমি এই শুভলং ঝর্ণাতে ঘুরে এসেছি, কাপ্তাই ঘুরে এসেছি, খুব সুন্দর জায়গা। কখনো যদি সময় পাও কাপ্তাই গিয়ে ঘুরে আসবা। সো এই হচ্ছে আমাদের কাপ্তাই নিয়ে কথাবার্তা। আশা করি তোমার মাথায় চলে গেছে যে 1962 সালে রাঙামাটি জেলার কর্ণফুলী নদীতে তারা বিদ্যুৎ উৎপাদনের জন্য বাঁধ দিয়ে যে লেক তৈরি করেছিল সেটা হচ্ছে কাপ্তাই লেক। তারপরে দেখো, গান্ধী আশ্রম। গান্ধীজি ভারত থেকে বাংলাদেশে এসেছিলেন এবং বাংলাদেশে এসে কি করেছেন দেখো, নোয়াখালী জেলার বেগমগঞ্জের সোনাইমুড়ি, নোয়াখালীর কি সোনাইমুড়ি নামক স্থানে অবস্থিত। অহিংস নীতির প্রবর্তক মহাত্মা গান্ধী 1946 সালে শান্তির বাণী প্রচারের জন্য এখানে এসেছিলেন। অর্থাৎ মহাত্মা গান্ধী 1946 সালে, অর্থাৎ ভারত স্বাধীনতা লাভ করার 1 বছর আগে বাংলাদেশের নোয়াখালীর সোনাইমুড়িতে এসেছিলেন, যাতে করে তিনি অহিংস নীতির প্রবর্তক হিসাবে শান্তির বাণী সবাইকে ছড়িয়ে দিতে পারেন। এবং এই হচ্ছে গান্ধী আশ্রমের একটা চিত্র। সেখানে গেলে তুমি গান্ধীজির এই স্ট্যাচুটা দেখতে পারবা। আর এই হচ্ছে প্লেসটা, অসাধারণ একটা জায়গা। তারপরে দেখো, বিনোদ বিবির মাজার, ঢাকার নারিন্দা এলাকায় এটা অবস্থিত। এবং খুবই দুঃখিত যে বিনোদ বিবির কোনো ছবি আমরা খুঁজে পাইনি। ঠিক আছে, সো এটা তুমি মাথায় রাখবে যে ঢাকার নারিন্দাতে অবস্থিত বিনোদ বিবির মসজিদ। তারপরে দেখো, বলদা গার্ডেন কোথায় অবস্থিত? ঢাকার ওয়ারির 3 একর জমির উপর বলদা গার্ডেনটি অবস্থিত। বলদা স্টেটের জমিদার নরেন্দ্র নারায়ণ রায় চৌধুরী শখের বশবর্তী হয়ে 1909 সালে থেকে 1936 সাল পর্যন্ত এই বাগানটি তৈরি করেন। রবীন্দ্রনাথ ঠাকুর বলদা গার্ডেন পরিদর্শনকালে তিনি তার বিখ্যাত ক্যামেলিয়া কবিতাটি রচনা করেন। তাহলে তার যে বিখ্যাত ক্যামেলিয়া রচনা মানে কবিতাটি, এটা কোথায় তৈরি করেন? এই বলদা গার্ডেনে এসে। এবং বলদা গার্ডেন স্টার্ট হয়েছিল 1909 সালে, এটা মাথায় রাখবা যে 1909 সালে বলদা গার্ডেনের কাজ শুরু হয়। এবং এই বলদা গার্ডেন রবীন্দ্রনাথ ঠাকুর বেড়াতে এসেছিলেন। বেড়াতে এসে তিনি বলেছিলেন যে তার ক্যামেলিয়া, বা তিনি বেড়াতে এসে তার ক্যামেলিয়া কবিতার যে কথাগুলা এখানে বলেছিলেন। সো এটা মাথায় রাখবা। বলদা গার্ডেন বাংলাদেশের প্রথম গার্ডেন। মহাস্থানগড়, আরে বাপরে, এটা থেকে একটা প্রশ্ন আসেই, যেটা আসে দেখো, বগুড়া শহর থেকে। প্রথম প্রশ্ন, মহাস্থানগড় কোথায় অবস্থিত? বগুড়া। এটা একটা প্রশ্ন। শহর থেকে 13 কিলোমিটার উত্তরে করতোয়া নদী, কোথায়?
করতোয়া নদীতে অবস্থিত। তাহলে মাথায় রাখবা যে করতোয়া নদীর পশ্চিম তীরে অবস্থিত। বাংলাদেশের সবচেয়ে প্রাচীন এই পুরাকীর্তি মৌর্য ও গুপ্ত বংশের প্রাদেশিক রাজধানী ছিল। এর অন্যতম নাম বা এর অন্য নাম পুণ্ড্রবর্ধন। তাহলে মহস্থানগড়ের আগের নাম হচ্ছে পুণ্ড্রবর্ধন এবং এটা রাজধানী ছিল কিসের? মৌর্য ও গুপ্ত বংশের। তার মানে এখানে আমাদের 3-4টা প্রশ্নের উত্তর। এটা অবস্থান বগুড়ায়, করতোয়া নদীর পাশে অবস্থিত, মৌর্য এবং গুপ্ত সময়কালে এটা রাজধানী ছিল বাংলার এবং এর অন্য নাম হচ্ছে পুণ্ড্রবর্ধন। ঠিক আছে, তারপরে দেখো মনপুরা ভোলা জেলার একটি দ্বীপ। 1970 সালে এক ভয়াবহ সামুদ্রিক জলোচ্ছ্বাসে বহু লোক ও গবাদি পশু মারা যায়। এই যে মনপুরা দ্বীপ, কি মনপুরা দ্বীপ, এই জিনিসটাকে ভালোভাবে মাথায় রাখবা। মনপুরা দ্বীপ, এই দ্বীপে নাকি এক সময় পর্তুগিজরা থাকতো। কারা? পর্তুগিজরা এই তোমার যে দ্বীপটা ছিল মনপুরা দ্বীপের মধ্যে থাকতো। এবং তুমি যেমনটা জেনেছো যে 1970 সালে বাংলাদেশের মধ্যে নির্বাচন হয়েছিল। সেই 1970 সালে নির্বাচনের সময়কালীন অংশেই আমরা দেখতে পাই যে মনপুরায় একটা বড় ধরনের জলোচ্ছ্বাসে অনেক মানুষ এবং গবাদি পশু মারা যায় এবং এই হচ্ছে মনপুরা দ্বীপটি। আমরা যদি পরবর্তীতে দেখি ময়নামতি কুমিল্লা শহরের অদূরে অবস্থিত একটি নগরী এবং বৌদ্ধ বিহারের ধ্বংসাবশেষ। বৌদ্ধ বিহারের ধ্বংসাবশেষ কোথায় অবস্থিত? কুমিল্লায় ময়নামতিতে। দেববংশের চতুর্থ রাজা শ্রী ভবদেবের এই বিহার নির্মাণ করেন। এখানে একটি প্রত্নতাত্ত্বিক জাদুঘর রয়েছে। এবং ময়নামতির কথা যদি জানো মাথায় রাখবা যেটা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কাছে অবস্থিত। সো যেহেতু কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কাছে অবস্থিত তাই এটা তোমার মনেও থাকবে বেশি। তারপরে যদি আমরা দেখি মুজিবনগর, এটা কোথায় অবস্থিত? কুষ্টিয়ার মেহেরপুরে। দেখো মেহেরপুর জেলার ইছামতি নদীর তীরে। তার মানে এটা হচ্ছে প্রশ্ন, কোন নদীর তীরে মুজিবনগর অবস্থিত? ইছামতি নদীর তীরে। পূর্বে নাম ছিল ভবেরপাড়া বৈদ্যনাথতলা। এই যে মুজিবনগরের আগের নাম ছিল কি দেখো তো? ভবেরপাড়া বৈদ্যনাথতলা। এখানে স্বাধীনতা যুদ্ধের সময় 17 এপ্রিল 1971 স্বাধীন বাংলাদেশের প্রথম সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। এটি অস্থায়ী বাংলাদেশ সরকারের প্রথম রাজধানী ছিল। অর্থাৎ বাংলাদেশের যে বর্তমান সরকার, এর আগে আমরা জানি একটা অস্থায়ী সরকার গঠন হয়েছিল। ওই অস্থায়ী সরকার গঠন হওয়াকালীন সময়ে এটা ছিল বাংলাদেশের রাজধানী। ঠিক আছে, তারপর লাঙ্গলবন্দ নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত সনাতন ধর্মাবলম্বীদের একটা বিখ্যাত তীর্থস্থান। অর্থাৎ লাঙ্গলবন্দ হচ্ছে যারা হিন্দু ধর্মাবলম্বী আছে তাদের জন্য একটা তীর্থস্থান। বাবা লোকনাথের আশ্রম অবস্থিত। এই লাঙ্গলবন্দে বাবা লোকনাথের আশ্রম অবস্থিত। এখানে বাপ লিখছে, বাবা হবে হিন্দু ধর্মাবলম্বীরা লোকনাথ ব্রহ্মচারীকে সম্মান করে বাবা লোকনাথ বলে থাকেন। সো এই জিনিসটা অবস্থিত লাঙ্গলবন্দ এবং এটা কোথায়? এটা অবশ্যই নারায়ণগঞ্জে। তারপরে যদি আমরা দেখি লালবাগ দুর্গে, এটা একবারে আমার বাসার পিছনে, আমাদের যে স্টুডিওটা এটার পিছনে হচ্ছে লালবাগ দুর্গ। সো দেখো আদি নাম হচ্ছে আওরঙ্গাবাদ দুর্গ, মাথায় রাখবা আওরঙ্গাবাদ দুর্গ। সম্রাট আওরঙ্গজেবের পুত্র সুবেদার শাহজাদা আজম 1678 খ্রিস্টাব্দে এ দুর্গ নির্মাণ কাজ শুরু করেন এবং পরে সুবেদার নবাব শায়েস্তা খান বাকি কাজ সম্পন্ন করেন। লালবাগ দুর্গ মুঘল আমলের অন্যতম কীর্তি। এটা কি? এটা মুঘল আমলের অন্যতম কীর্তি। তাহলে পরীক্ষা আসছে যদি এটা কোন আমলের? মুঘল আমলের। তারপর দেখো তিনতলা বিশিষ্ট কেল্লাটিতে শায়েস্তা খানের মেয়ে ইরান দুখত ওরফে পরি বিবির মাজার আছে। তাহলে পরি বিবির মাজার কোথায় অবস্থিত? লালবাগ দুর্গের। এই যে লালবাগ দুর্গের এটার পিছনের অংশ, এটা তো সামনের অংশটা না, এটার পিছনের অংশে পরি বিবির মাজার দেখা যায়। মাজার এবং আজম খানের তৈরি মসজিদ রয়েছে। আজম খানের তৈরি মসজিদটা এই দিকে রয়েছে, ডান দিকে। ঠিক আছে, এদিকে মসজিদ আর ভিতরে হচ্ছে শায়েস্তা খানের মেয়ে পরি বিবির মাজার। তারপর হচ্ছে শিখা ও নির্বাণ, যেটা মুক্তিযুদ্ধের সময় যে সমস্ত সেনাবাহিনীর সদস্য শহীদ হয়েছেন তাদের শ্রদ্ধার্থে ঢাকা সেনানিবাস, এটা কোথায় অবস্থিত? ঢাকা সেনানিবাসে অবস্থিত। স্থাপন করা হয় শিখা ও নির্বাণ। শিখা ও নির্বাণ 24 ঘন্টাই প্রজ্বলিত থাকে, এটা সবসময় জ্বলে। তাহলে তোমাকে যদি প্রশ্ন করা হয় শিখা ও নির্বাণ ভাস্কর্যটি কোথায় অবস্থিত, তুমি বলবা ঢাকা সেনানিবাসে। তারপর হচ্ছে 60 গম্বুজ মসজিদ, খুলনা বিভাগের বাগেরহাটের খানজাহান আলী কর্তৃক নির্মিত মসজিদ। মসজিদটির দৈর্ঘ্য 160 ফুট, প্রস্থ 108 ফুট এবং উচ্চতা 12 ফুট। এটি 60 গম্বুজ মসজিদ নামে পরিচিত হলেও আসলে এর গম্বুজ সংখ্যা 81টি। তাহলে মাথায় রাখবা 60 গম্বুজ মসজিদের গম্বুজ সংখ্যা হচ্ছে 81টি। নামে 60 হলেও কাজে এটা 81। মসজিদটি প্রাক মুঘল আমলের অর্থাৎ সুলতানি আমলের স্থাপত্য শিল্পের এক অন্যতম নিদর্শন। দেখতেই ভালো লাগে, দেখো দেখতেই ভাল লাগে জাস্ট। তারপরে দেখো 7 গম্বুজ মসজিদ, যেটা ঢাকায় অবস্থিত, ঢাকার জাফরাবাদ এলাকায়। ওটা হচ্ছে 60 গম্বুজ আর 7 গম্বুজ মসজিদ অবস্থিত ঢাকায়। এটা ইসলাম খাঁ যখন ঢাকার সুবেদার শাসক ছিলেন তখনই মসজিদটি নির্মাণ হয়েছিল। অধ্যাপক দানি অনুমান করেন 1680 সাল নাগাদ ঐতিহাসিক 7 গম্বুজ মসজিদটি নির্মাণ হয়েছিল। কবে? 1680 সাল নাগাদ।
সোনারগাঁর কথা আমরা মোটামুটি সবাই জানি। ঢাকা থেকে 23 কিলোমিটার দূরে, নারায়ণগঞ্জ জেলায় মেঘনা নদীর তীরে। তাহলে তোমার সোনারগাঁ কোথায় অবস্থিত? মেঘনা নদীর তীরে। এটি বাংলাদেশের স্বাধীন শাসক ঈশা খাঁর রাজধানী ছিল। ঈশা খাঁর রাজধানী ছিল সোনারগাঁ। ঈশা খাঁর স্ত্রী সোনা বিবির নাম অনুসারে এর নাম রাখা হয় সোনারগাঁ। সোনারগাঁয়ে সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ ও 5 বিবির মাজার রয়েছে। বর্তমানে সোনারগাঁয়ে জয়নুল লুক আবেদিন ও কারুশিল্প জাদুঘর প্রতিষ্ঠা জয়নুল লুক ও কারুশিল্প জাদুঘর প্রতিষ্ঠা করা হয়। অর্থাৎ জয়নুল আবেদিনের যে জাদুঘর সেটাও সোনারগাঁয়ে অবস্থিত। ঠিক আছে, তো এই হচ্ছে সোনারগাঁয়ের হিস্ট্রিটা। এবং সোনারগাঁ আছে পানামা নগর, সোনারগাঁ এই নারায়ণগঞ্জে অবস্থিত, সুন্দর জায়গা। তারপর হচ্ছে সাগরদাড়ি। সাগরদাড়ি কি? এটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। দেখো, যশোর জেলায় অবস্থিত কবি মাইকেল মধুসূদন দত্তের জন্মস্থান হচ্ছে সাগরদাড়ি। কবির নামে এখানে একটি ইনস্টিটিউট এবং একাডেমিক রয়েছে। এই হচ্ছে সাগরদাড়ি মাইকেল মধুসূদন দত্তের নাম অনুসারে। সো এই ছিল আজকের ক্লাসটা কতটুকু গুরুত্বপূর্ণ তুমি একটু ভেবে দেখো। পুরো ক্লাসটা করে থাকলে ভিডিওটা শেয়ার দিয়ে টাইমলাইনে রাখো, পরবর্তীতে হারিয়ে গেলে কই পাবা। ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব দিয়ে রাখো। প্রতিনিয়ত গাইডলাইন আর এরকম চমৎকার ক্লাস আর আমাদের পেইড ব্যাচ এই নিয়ে পুরো অ্যাডমিশন জার্নিতে প্রো উইথ স্বাধীন টিমের প্রত্যেকে আছে তোমার সাথে। ফেসবুক পেজে যদি তুমি নতুন হয়ে থাকো, তোমার ফ্রেন্ডকে একটু মেনশন দিয়ে দাও ভিডিওটার নিচে যে দোস্ত ক্লাসগুলো কর, ভাইয়াদেরকে ফলো কর। ভাইয়াদের কথা শুনেই আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে ভাইয়াদের সাথে আড্ডা দিব। আজকের ভিডিও এই পর্যন্তই, পরবর্তীতে দেখা হচ্ছে। টিল দেন, আসসালামু আলাইকুম।